আমি আমি মানে আমি শেখ মনে হাসিনার করি সাথে যে সাব্বির শিষ্টর কি, আমি তো মানলাম এটা আপনি এটা পাবলিক করতে ক্ষোভ। পারেন না। এটা পাবলিক ক্ষোভ না, এটা যারা ভাঙছে তাদের অন্য অভিসন্ধি আছে। আমি সেইটাই তো ইভেন যারা বলতে মুজিবনগর, চাইতেছিলাম, আমি তো হ্যাঁ সেটাই বলতে চাইতেছিলাম। মুজিবনগরে যারা মূর্তি ভাঙছে ওদের ভিন্ন অভিসন্ধি আছে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের এই যে আপনার মানে জগন্নাথ হলের পিছনে এখানে যে মন্দির মূর্তি ভাস্কর্য ভাঙছে ওদের ভিন্ন অভিসন্ধি আছে। দে আর নট আওয়ার পার্ট। আমি যদি সঠিক হই তাহলে আমার সাথে সাথে বাংলাদেশে মিলিয়নস অফ পিপল এই আইডিয়া ধারণ করে, খালেদ ভাই। জুলাইয়ের পক্ষে হাজার লাখ লাখ লোক এই আইডিয়া ধারণ করে যে এই ভাঙাগুলো উচিত হয় নাই। আপনি শেখ হাসিনার প্রতি ক্ষোভ আছে, শেখ মুজিবের প্রতি ক্ষোভ আছে, কারণ শেখ হাসিনা শেখ মুজিবকে এই টেনে নামাইছে এখানে। ইট ইজ শেখ হাসিনাস ফল্ট। না না, সেইটা তো আমি আলাদা করে রাখলাম। আমি তো দেখতেছি যে আপনি যখন 7 জন বীরশ্রেষ্ঠর, এটার মধ্যে আপনি মুক্তিযুদ্ধের মুরালে আঘাত করতেছেন, আপনি মুজিবনগর দিবস এটা করতেছেন, এইটা তো আপনি ক্ষোভ থেকে করেন না, এটা তো পিপল করে নাই, পাবলিক করে না, এটা তো কোনো না কোনো একটা রাজনৈতিক ইন্ধনে এটা করা হচ্ছে। হ্যাঁ, আমি তো এটা অস্বীকার করতেছি না, এবং আমি এটাকেই আমি বিরোধ করতেছি যে এটা জুলাইকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়া করানোর একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে অনেকে এটা করছে, যে অভিসন্ধি যাদের ছিল তারা আমরা না। আপনি মুক্তিযুদ্ধের পরে যারা চোর চাচড়িগিরি করছে, যাদের কারণে শেখ মুজিবুর রহমান বলছে আমার কম্বলটা কই, তারা কি মুক্তিযুদ্ধ ছিল না? আপনাকে আমি বলি, একবার খুব ক্লিয়ার কাট কথা শুনেন। 71 থেকে 80 দশক পর্যন্ত কোন মুক্তিযোদ্ধাকে যায় রাজাকাররা হত্যা করে নাই। মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদেরকে মারছে। তো আপনি কারে দোষ দিবেন? বলে আপনাকে, কিন্তু এই জন্য কি আপনি মুক্তিযোদ্ধাদেরকে বলেন মুক্তিযুদ্ধ খারাপ? বলেন না তো। কারণ মুক্তিযুদ্ধ যখন ইভেন্টটা শেষ হয়ে গেছে 16 ডিসেম্বর, এরপরে যে ম্যাস কিলিং, বিহারীদের উপর কিলিং, তারপরে আপনার হচ্ছে যে নিজেদের মধ্যে অন্তর্কোন্দলে কিলিং, জাসদের উপর কিলিং। আমি হচ্ছে যে আপনি যেহেতু বারবার এই প্রসঙ্গটা আনতেছেন, আমি দুইটা জায়গা থেকে এটা দেখি। 1971 সালের পর থেকে যদি বিহারীদের উপরে, জাসদ ইত্যাদির উপরে, এটার সাথে কিন্তু একটা প্রপার্টির একটা সরাসরি রিলেশন ছিল। কারণ বিহারীদের ক্ষেত্রে তো আপনি এটা এখন গেলেই দেখতে পারবেন, মিরপুর 11 নম্বরে যান, মোহাম্মদপুরে যান, আমি তো এটা সরাসরি দেখতে পারবেন, নিশ্চয়ই এটা প্রপার্টির। কিন্তু যখন আমি ইডিয়ালিস্টিক জায়গা থেকে আসতেছি, আমি ওইটাও মাইনা নিলাম যে শেখ হাসিনা এমন এক জায়গায় বাংলাদেশের মানুষকে নিয়ে আসছে যেখানে তার বাবাকে নিয়েও এরকম অশ্রদ্ধা, অসম্মান দেখাইতে পাবলিক গেছে। কিন্তু আমি যেটা বলতেছি যে ইডিওলজির জায়গা থেকে এই জিনিসটা কেমনে জনপ্রিয় হয় যে আমরা 71 সালে আমরা ভুলভাবে দেশ স্বাধীন করছি, 71 সালে এত লোক মারা যায় না, এই জায়গাটাতে মানুষ কেমনে সমর্থন করছে? এটা কি আপনারা এগুলো আমরা বলি নাই, নেভার। আচ্ছা, এগুলো যাদের বলার তারা বলছে, যাদের এটা দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করা ছিল তারা বলছে। আপনি 71 ভারতের কাছে বিক্রি করে দিয়েছে যারা, একটা অংশ ছিল, একটা অংশ বলছে এটা দ্বিজাতি তত্ত্বের অবসান হয়েছে, এটাও ছিল। 71 হাজার রকম, 71 আপনার কাছে একরকম, 71 এবং 47 হাজার রকম। পাকিস্তান আন্দোলন, আবুল হাশিমের পাকিস্তান আন্দোলন হচ্ছে বেসিক্যালি গ্রেটার বেঙ্গল করার আন্দোলন, মাওলানা ভাসানীর আন্দোলন, শেখ মুজিবুর রহমান। আমি শেখ মুজিবুর রহমানের একটা লেখা ওই সময় ছাপানো হয়েছে 47 সালের, এটা আমি আমার রিসার্চের কাজে এটা ইউজ করছি। আর হ্যাঁ, 47-এ শেখ মুজিবুর রহমান নিজে বক্তৃতা দিয়ে বলতেছে আমরা অখণ্ড বাংলা চাই। এখন ওই রাজনীতি যারা করছে, আর শাহজিজুর রহমান তখন বিরোধিতা করছে, সেই শাহজিজুর রহমান আবার পাকিস্তানের পক্ষে 71 সালে, আর শেখ মুজিবুর রহমান 71-এর নেতা। ফলে এগুলো প্রত্যেকটা রাজনৈতিক ঘটনারই অনেকগুলো চরিত্র দাঁড়ায়, এবং কোনটা সহি চরিত্র কোনটা বেসহি চরিত্র সেটা তো আসলে ইতিহাস নির্ধারণ করবে। আর আমার মনে হয় যে আমি একটু বর্তমান রাজনীতিতে ফিরে আসি। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের, মানে আমি এই কথাটা প্রায় শুনি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই আসলে 71 সালে যে বাংলাদেশটা স্বাধীন হয়েছে এইটার বাস্তবতাটা ঠিক অনুধাবন করে নাই, সেই জন্য এটাকে মুক্তিযুদ্ধ না বলে এটাকে গন্ডগোল বলে। অনেক মানুষই রাজনৈতিকভাবে এটার পক্ষে ছিল না, অনেক মানুষ এটা আসলে বুঝতেই পারে নাই, এবং সেটা ভারতের ষড়যন্ত্রে এবং চক্রান্তে পাকিস্তান থেকে তার আলাদা হইতে হয়েছে। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ কি এখন অবশ্য এই মনে করে না? হ্যাঁ, এটা মনে করে না। এগুলো একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রচারণার অংশ, যে তারা এইভাবে বাংলাদেশটাকে ডেফিক্ট করতে চায়। বাংলাদেশের প্রত্যেকটা ইভেন্টকে আপনার ওই স্পেসিফিক চরিত্রের জায়গা থেকে ব্যাখ্যা করতে হবে।
ওকে। ওইটা যদি আপনি না করতে পারেন তাহলে যেটা হবে যে আপনি নেগেশনের ভিতর দিয়ে আপনি যাবেন, আপনার কোনো জাতীয় চরিত্র দাঁড়াবে না। এই জন্য আমাদের এত খারাপ অবস্থা এই দেশ হিসেবে। ওকে। অনেকে বলে টাকা পয়সার কারণে, কিন্তু আপনার ন্যাশনাল কোনো ক্যারেক্টার নাই রে ভাই। না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আর আমি দুইটা বিষয়ে আপনার একটু মতামত জানতে চাইবো। যে একটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে চুক্তি করছে সেটা আপনারা, মানে আপনি অবশ্য প্রত্যেক করে বাইরে আসছেন, কিন্তু আপনাদের আপনি যে সরকারে ছিলেন সে সরকারে ছিল, তারা এটা 9 তারিখে করছে। এই ব্যাপারে অল্টারনেটিভসের বা যেন মাহফুজ আলমের কোনো আলাদা অবস্থান আছে কিনা, যে চুক্তিটা কেমন হয়েছে, ভালো খারাপ, আগে পরে? আমাদের এখানে খুবই ক্লিয়ার কথা, আপনি হচ্ছে ইমিডিয়েট রেজাল্টের জন্য যদি আপনি এটা করেন তাহলে আপনি এটা করছেন, কিন্তু আপনি, আমি মনে করি যে এটা লং টার্মে এটা বাংলাদেশের স্বার্থের জায়গা থেকে অনেক ক্ষেত্রে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। বিশেষ করে আমরা যে কথাগুলো বলতেছি, আমাদের নিজস্ব জ্বালানি, আমাদের নিজস্ব ফসলের প্রশ্ন, আমাদের নিজস্ব যে শিল্পের প্রশ্ন, এগুলোতে আমাদেরকে বাধাগ্রস্ত করবে। এবং সরকারকে এটা যত দ্রুত করা যায় রিভিজিট করা উচিত, বসা উচিত আবার এই নেগোসিয়েশনে, এন্ড দে শুড থিঙ্ক অ্যাবাউট দেয়ার স্লোগান যে বাংলাদেশ ফার্স্ট। তারপরে তারা যা ইচ্ছা ট্রিটি করুক, কোনো অসুবিধা নেই, যে কোনো দেশের সাথে ট্রিটি হইতে পারে। আপনি চুক্তিটা দেখছেন কিনা, এটা বাংলাদেশের পক্ষে গেছে বা? আমি চুক্তিটা দেখি না, কারণ আমার সময় ক্যাবিনেটে তো তোলা হয়নি, আমি জানিও না এটা। ওই সময় আমরা জানতাম যে এটা একটা ট্রেড নেগোসিয়েশন, খলিল ভাই এবং ওই সময় যিনি ছিলেন বশির ভাই, ওনারা করতেছেন। তো ওনারা করছেন, ওনারা যাওয়া আসা করতেছেন নিয়মিত, এটা আমি জানি। ওই সময় আমি ওয়াশিংটনে নিজে গেছি, যখন নিউ ইয়র্কে, নিউ ইয়র্কে ছিলাম ওই যে আগস্ট মাসে বোধহয় আমার প্রোগ্রামে। তো তখনও আমি জানতাম যে এই কাজটা চলমান আছে, আমাদেরকে এম্বাসির লোকরা বলছে। তো এইটা চলমান আছে এটা আমরা জানি, কিন্তু এটা ডিটেলস আমি নিজে পড়ি নাই। আমার যেটা যতটুকু পত্রিকাতে কলাম এখানে সেখানে লেখা হয়েছে, এই জন্য আমি বলছি আমাদের কিছু স্বার্থগত জায়গাতে ইমব্যালেন্সড একটা জায়গাতে চলে গেছে। এটাকে আপনি যদি সরকার যদি বাংলাদেশ ফার্স্ট নীতি অবলম্বন করে, সরকারকে এটা রিকনসিডার করা উচিত, রিভিজিট করা উচিত, রিনেগোশিয়েট করা উচিত। একজন দর্শক জালাল আহমেদ, উনি বলতেছেন খালেদ ভাই আজ 3টি টকশো গেলে কিন্তু বাজেট নিয়ে কোনো আলোচনা না করা কারণ কি? ভাই জুন মাসের 9 তারিখে বাজেট নিয়ে প্রোগ্রাম করেছি আমি, একটু প্রোগ্রামটা দেখেন, মানে বাজেট হওয়ার আগে বাজেট নিয়ে প্রোগ্রাম করা হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে ডক্টর জাহেদ রহমান, মানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, বাংলাদেশের একজন উপদেষ্টা, উনি ভারতে গিয়েছেন, তাকে আসলে 2 ঘন্টা এখানে সেখানে বসিয়ে রাখা হয়েছে, অনেক প্রশ্ন করা হচ্ছে, তিনি আবার সেখানে ফিরে আসছেন। আপনি কি মনে করেন বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে এইটা বলা হয় যে বিএনপি ভারতের সাথে এক ধরনের ভালো সম্পর্কই চায় বা প্রতিশ্রুত, তো সেই ক্ষেত্রে এইটাকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করেন? মানে এইটা হচ্ছে আমার মনে হয় যে আসলে এটা আপনি অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন, যে বাংলাদেশে এখন ভারতের সাথে একটা শীতল পরিস্থিতি থেকে তারা ইলেকশনের পরে তারা নিজেরা ইলেকশন বারবার দাবি করছে। হ্যাঁ, দ্যাট ইজ ইন্টারেস্টিং। তারা গত 17 বছর ইলেকশন চায় না, বাট ইন্টারিম সরকারের সময় তারা বারবার ইলেকশন দাবি করছে যে ইলেক্টেড গভর্নমেন্টের সাথে তারা কাজ করবে। এখন ইলেক্টেড গভর্নমেন্টের সাথে তাদের কেন বনিবনা হচ্ছে না, তারা কেন এই টেনশন গুলো জিয়ে রাখতেছেন, এটা তারা ভালো বলতে পারেন। আমি কিভাবে বলবো এটা? অনেকে যে বলেন, যারা মাহফুজ আলম, অনেকে যে বলেন যে খলিলুর রহমান সাহেব, যিনি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা, তিনি যে জনাব তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী হলেন, অনেকে যে বলেন যে এটা আসলে ইন্ডিয়া এবং আমেরিকার কার্ড বা আমেরিকার চাপে পড়ে এই সরকারকে এটা করতে হয়েছে। আপনার কাছেও কি তাই মনে হয়, নাকি এটা একটা ধরেন খলিল সাহেব এত যোগ্য লোক যে তাকে নিতেই চাইছে বিএনপি, সেজন্য তাকে নিছে? আপনার কাছে কোনটা মনে হয়? এটা বিএনপি ভালো বলতে পারবে ভাই, বিএনপি তো আমি করি না। মানে আপনার কাছে কি মনে হয় যে মানে একজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এত গুরুত্বপূর্ণ যে তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিএনপির মতো একটা পুরনো দলে নিতে হবে? মানে এটা আপনার কাছে কি মনে হয়? বিএনপি টেকনোক্রেট নিতে অভ্যস্ত, টেকনোক্রেট বিএনপি সেই অনেক আগে থেকেই নেয়। তো এটা আসলে টেকনোক্রেট মানে হচ্ছে, টেকনোক্রেটদের মধ্যে তো বিএনপি মানে ধানের শীষ মার্কা টেকনোক্রেটও অনেক আছে, মানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কা টেকনোক্রেট কেন? এখন না, আপনি কোনটা ধানের শীষ কোনটা ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা তো আপনি কিভাবে জানেন? আমি জানি না, আমি জানতে পারিনি। আচ্ছা, না এইটাও একটা ভালো কথা, এটাও একটা ভালো কথা বলছেন, কারণ আমাদের এই অনুষ্ঠানের প্রেক্ষিতে আমি এই উপসংহারে আসছিলাম যে ডক্টর খলিলুর রহমান আগে থেকেই বিএনপির লোক, বিএনপি বরং আপনাদের মধ্যে ওনাকে প্ল্যান করছিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু কিছুই বোঝেন না, উনি এটা বুঝতে পারেন না। এটা একটা মজার যে আমরা ধরেন এই যে এতগুলো স্পেকুলেশন করতেছি, কিন্তু এখানে স্পেকুলেশনের চেয়ে আসলে আমাদের
এটাই পলিটিক্স স্পেকুলেশন এবং হচ্ছে ব্লেমিং গেমিং সবকিছু, কিন্তু আমার যেটা মনে হয় যে আসলে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে গেছে, এবং জিও পলিটিক্যাল যে টেনশন আমরা পড়ে আসতেছে আমাদের গাড়ির উপরে, হ্যাঁ, এটা এই ক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপি যদি যেটা ভালো মনে হয় তারা করছে, এবং বিএনপি এটা ভালো বুঝতে পারবে কাকে দিয়ে তারা এই টেনশনটাকে মিটিগেট করতে পারবে এবং ম্যানেজ করতে পারবে। এটা বোধহয় তাদের একটা চিন্তা ছিল। এর বাইরে আমি জানি না আসলে এটা আগে পরে কিভাবে কি হইলো, কে কার হয়ে খেললো। কারণ হচ্ছে খেলাটা তো আসলে আপনি বুঝতেও পারবেন না, যদি খেলোয়াড়ের খেলা এই হয় তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে, আর যদি খেলা আপনিই বুঝে যান তাহলে খেলোয়াড় হইলো কিভাবে। না সেটা ঠিক আছে, কিন্তু ধরেন আবার একটা পুরোনো কথা কইতে হয় যে ইলেকশন তো একটা গেল, সেইটারে আপনি একটা ভাগ বাটোয়ারার ইলেকশন আপনি বলছেন। বাইরে এটা তো কইয়া দিছি কথা, আগে তো একবার কইছি। আবারও বলেন, আর- আবারও একটু বলেন, অল্প একটু বলেন, আপনি একটু বলেন যে এখন এই বাটোয়ারা থেকে, মানে আমার প্রশ্নটা ওই বাটোয়ারা পর্যন্ত না, মানে যে জুলাই স্পিরিট ছিনতাই হয়ে গেছে বলে মানে বা অনেকে বলে থাকেন, আমি আপনার কথা যদি নাও বলি, ক্ষমতার মূল নিয়ন্ত্রক যুক্তরাষ্ট্র, এটা যদি আমরা নাও বলি, এই জায়গা থেকে কি আসলে আর ফিরে আসা সম্ভব? মানে মানুষ তো ওইটাই চাইতেছে মনে হয়, তাই না? এগুলো আসলে কোনোটাই স্থির কিছু না। হ্যাঁ, আমরা একসময় ভারত, একসময় ইন্ডিয়া, একসময় আমি চিন্তা করি কবে ঢাকা উইল, আমরা একটা স্লোগান আছে, আমি নিজের লেখা লিখছি, ঢাকা উইল বি দ্য সেন্টার। আমি ওইটার অপেক্ষায় আছি। এর আগ পর্যন্ত কে কি করলো এটা আমরা দেখার দরকার নেই। আমাদের টার্গেট কি, আমরা যদি আমাদের ইয়াং জেনারেশন বলি, এবং আমি মনে করি এনসিপি করুক, যেই দলে করুক না কেন, আমাদের জেনারেশন এই ক্ষেত্রে একমত যে ঢাকাকে সেন্টার বানাইতে হবে, সেন্টার অফ গ্র্যাভিটি বানাইতে হবে এই অঞ্চলে। শেষ। আমাদের স্বপ্ন এত বড়, এটা হচ্ছে কথা। এবং এটা বানানোর জন্য আমাদেরকে স্বনির্ভর হইতে হবে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, এবং আমাদের রাজনৈতিক কালচার ঠিক করতে হবে, আমাদের রাজনৈতিক ভাবে সংগঠিত হইতে হবে। আমাদেরকে আরো আমাদের যে ব্যর্থতা আছে, আমাদের যে কমতি আছে, এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে প্রস্তুত হইতে হবে। আমরা ওই দিকে তাকাই আছি। এক সময় একজন আসবে, খেলবে। এটা কোথায় নাই, এটা কোন দেশে অন্য দেশ প্রভাবিত করার চেষ্টা করে না। শুনেন খালেদ ভাই, আমি একটা কথা বলি, আমি এটা বলছি অনেকবার, এখন আজকে আপনার সুবাদে অনেককে বলতে সুযোগ পাচ্ছি। সেটা হচ্ছে অনেকে বলে না ভারতের ষড়যন্ত্র বাংলাদেশের ভিতর। আমি তো মনে করি এটা ভারতের ফরেন পলিসি। হোয়াই ডোন্ট ইউ হ্যাভ এ ফরেন পলিসি? মানে বাংলাদেশকে আমি বলতেছি, আপনার ভারতের ফরেন পলিসির অংশ বাংলাদেশে সে হেজিমনি রাখবে, সে এটা, তো এটাকে সে করতলগত করে রাখবে। এটা তো তার ফরেন পলিসি, পলিটিক্যাল ফিলোসফির অংশ, তাই না? এটা সে একটা রাষ্ট্র হিসেবে করতেছে। বাংলাদেশ কোথায়? মানে বাংলাদেশ যদি এক্সিস্ট করতে চায়, তাহলে তো বাংলাদেশের নিজস্ব তো প্ল্যান থাকতে হবে। আমরা কি করব এই সবগুলো গ্লোবাল পাওয়ারের সাথে, আমরা কিভাবে নেগোশিয়েট করব, আমরা কিভাবে আমাদের সেরাটা আদায় করে নিব, ওইটাই আমরা চাই। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে, সংসদে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রিয় দর্শক, এই কথা সমর্থন করেন কিনা? শতকরা 26 ভাগ এই দর্শক একথা সমর্থন করেছেন, 74 ভাগ সমর্থন করেন নাই। 10,000 দর্শক ভোট দিয়েছেন। আমি দুইটা বিষয়ে শুধু এখন আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা বিষয় হচ্ছে, আপনি অন্তর্বর্তী সরকারের মানে বিশেষ উপদেষ্টা বা বিশেষ সহকারী ছিলেন যখন, মানে উপদেষ্টা পদমর্যাদায়, সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি গাইড মানে কি, আপনি বিভিন্ন বিষয়ে আপনি তাকে পরামর্শ দিতেন, কিন্তু পরে আবার আমরা দেখতে পাচ্ছি যে উনার একটা কিচেন ক্যাবিনেটের কথা প্রায় হচ্ছে, যে মানে শব্দটাই কেমন, এত বেশি ক্লিশে হয়েছে, মানে বিশেষ কিছু লোকের সাথে তার বেশিরভাগ সিদ্ধান্তের বিষয়ে উনি বৈঠক করতেন বা আলোচনা করতেন। এর মধ্যে আপনি ছিলেন কিনা, যে ওই বিশেষ, বা কতটা সময় পর্যন্ত ছিলেন, যেহেতু আপনি উপদেষ্টা হওয়ার আগে বিশেষ সহকারী হিসেবে সব বিষয়ে উনাকে আপনি কিছু না কিছু পয়েন্ট দিয়েছেন বলে আমরা জানি। না না না, এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে, বিশেষ সরকারি হিসেবে আই ডিড নট হ্যাভ এনি স্পেসিফিক রুল। দ্যাটস হোয়াই ইউ হ্যাভ দ্য হোল রুল, মানে ইন জেনারেল, মানে তো পুরোটা I didn't have the whole role. I didn't have the whole role. এটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট ইজ আ লাইক, কি বলা যায়, এটা খুবই ইন্টারেস্টিং একটা ফেনোমেনা, যে আপনার এখানে এটাকে ব্যাখ্যা, আমি তো বললাম ওইটা তো 3-5 থেকে 8 আগস্ট বেশি বললাম, 8 আগস্ট থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত যে ড্রামা, যে মানে এটাকে ড্রামাই বলা যায়, ড্রামা নট ইন এ ব্যাড
ম্যানার, বাট মানে আপনি যদি ধরেন আর কি এইখানে যে মানে অনেক ধরনের মানুষ অনেক ভাবে অ্যাক্ট করছে, এবং আমাকে যেভাবে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চালাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এগুলো হচ্ছে কি জানেন, স্কেপ গোটিং। মানে আমরা যা যা করব সবকিছুর দায়িত্ব একটার উপরে দিতে হবে, ওই একটাটা কে হবে, হ্যাঁ, এরকম একটা দেখে আমরা একটু স্কেপ গোট বানাবো। তাহলে এইটা নিয়ে আমার আলোচনা এই পর্যন্তই, যে মানে এটা আসলে কোন সরকারি কোন এক ব্যক্তি, ইভেন যিনি রাষ্ট্রের প্রধান হন, সরকারের প্রধান হন, উনিও নিজে একা ডিসিশন নিতে সবসময় পারেন না। দিস ইজ এ কালেকটিভ প্রসেস, এবং মাহফুজ আলম একা চালাবেন, আবার কিচেন ক্যাবিনেটের 6 জন ওনারাই চালাবেন, এইভাবে কখনোই সরকার চলে না। যারা এগুলো বলেন তারা আসলে মানে একটু জানি না, সরকারের ভিতরকার কার্যক্রম সম্বন্ধে হয়তো অবগত না। বরং হ্যাঁ, একটা তো কাঠামো ছিল, যেটা তৌহিদ ভাই, তারপর হচ্ছে যে তৌহিদ হোসেন যিনি আছেন, তারপর হচ্ছে যে আমাদের আরো কয়েকজন উপদেষ্টা বলছেন, এবং এটা রিয়েলিটি, এবং ওটাতে স্টুডেন্টরা ছিল না। আমি তো বলি না শুধু আমি ছিলাম না, স্টুডেন্টরাই ছিল না, এবং এটা আমি ডিডব্লিউ তে বলছি ফ্রম ভেরি ফার্স্ট মান্থ, স্টুডেন্ট ওয়ার জাস্ট আউট, যে আমরা হচ্ছে যে মুরব্বীরা বসে ডিসিশন হবে, মুরব্বীরা বসে, হ্যাঁ, কিন্তু ডক্টর ইউনূস যে বলতেছেন যে স্টুডেন্টরাই আমাকে নিয়োগ দিয়েছে, স্টুডেন্টদের জন্য নিয়োগ তো আমরা দিছি, এটা তো অসত্য না, এটা তো অসত্য না, কিন্তু উনি কাদের সাথে বসবেন এটা তো তার পছন্দ। আপনি ধরেন না, নিয়োগ আপনাকে দেওয়া যেতে পারে, কিন্তু এরপরে নিয়োজিত হওয়ার পর আপনি কি করবেন সেটা তো ব্যক্তির ইচ্ছা, এবং নিয়োজিত হওয়ার পর যদি আপনি তাকে কন্ট্রোল করতে চান, তাহলে তো ওই ব্যক্তিকে আপনার এত বড় দায়িত্ব নিয়োগ দেওয়ার দরকার ছিল না। তো আমরা তো তাকে কন্ট্রোল করার জন্য ওখানে বসি না। আমরা যেটা করছি, আমরা বাদ দিল কেন? উনি আমাদেরকে বললাম তো, এটা মুরব্বীদের বৈঠক, আমি এভাবে বললাম গ্রামের ভাষায়। মুরব্বী তো মানে এটা তো শাস্ত্রে মানে 25 বছর পরে তো পিতা পুত্র, যাই হোক, আমি মুরব্বীদের বৈঠক বললাম, এটা আপনি বুঝে নেন, এবং সাধারণ জনগণ বুঝে নেন। এটা তো সব সাধারণ জনগণ অনেক বেশি বুঝছে, কিন্তু ঘটনা হইতেছে যে আপনারা মানে আপনাদের কাঁধে বন্দুক রাখা মুরব্বীরা বৈঠক করবে, এটা কেমন কথা? আপনাদের থেকে নিযুক্ত হইয়া মুরব্বীরা বৈঠক করবে, এটা কেমন কথা? মুরব্বীরা তো ছিলই, তাহলে মুরব্বীদের ভাগাইছেন কেন? শেখ হাসিনাও তো মুরব্বী ছিল, শেখ হাসিনার বা ইয়ার মধ্যে কি মুরব্বী কম ছিল নাকি? তো মুরব্বী সব, তো মুরব্বী যদি হয় তাহলে তো মানে বাংলাদেশে নিয়ম করে দেখ যে 80 বছর বয়স হইতে হবে, এই হইতে হইলে তাহলে তো ভালো 75 কমপক্ষে হয়। আমি পরে, আপনি তো মাঝখানে বলছিলেন 3 জন ঢুকছি কেন, তাহলে বুঝেন 3 জন ঢুকেও মুরব্বীদের সাথে আমরা, আমি 3 জন ঢুকছি কেন হচ্ছে প্রশ্ন করছি, আপনি এইটা মনে রাখছেন? আপনি এইটা মনে রাখেন নাই যে আমি প্রশ্ন করছি আপনারা সাংবিধানিক কাঠামোর মধ্যে কেন ঢুকলেন? সাংবিধানিক কাঠামোর মধ্যে না ঢুকলে আপনি তো প্রধানমন্ত্রী হইতেন, প্রধান উপদেষ্টা হইতেন। না না, আমার দরকার নাই, আপনি না হইতেন, নাহিদ হইতো, নাহিদ না হইতো আসিফ হইতো, মানে আমরা যে কেউ হইতে পারতো। হ্যাঁ, সেটাও তো আচ্ছা, যাই হোক, আমি যেটা জানতে চাইছি, আপনারা যারা অন্তর্বর্তীকালের সাবেক উপদেষ্টা ছিলেন তাদের সাথে কি আবার একটা দেখা সাক্ষাৎ হয়? মানে সাবেক উপদেষ্টাদের একটা ক্লাব কি আসে এই মিষ্টি টিষ্টি খাওয়ার জন্য, এই খাওয়ার জন্য? আমি একবার খালি দেখছিলাম উপদেষ্টা পদ থেকে যাওয়ার পরে যেন ফাজিল কবির খানের বাসায় মনে হয় একটা গ্রিল পার্টি। ওই মিটিং এ কোন স্টুডেন্টকে দেখছেন? না, দেখি নাই। আপনারা বাদ পড়ছেন ওইটা তো, মানে রিটায়ার্ড হয়ে বাদ, মানে ও এটা তো মুরব্বীদের, আপনি আগেই বলে দিয়েছেন এটা তো মুরব্বীদের, রাইট? আর আমি আপনাদের দেখি যেটা, সেটা হচ্ছে যে আপনি কোনো কিছু একটা লিখলে সেইটার বা ফেসবুকে লিখলে আপনাকে তো বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয়। আমার ধারণা ঘরে বাইরে ক্রিয়া প্রতিক্রিয়ার চাপে আপনি অনেক সময় সেটাকে সামনে আনেন, পিছিয়ে আনেন, এডিট করেন, কখনো বাদও দেন। কিন্তু আমি যেটা খেয়াল করি, উপদেষ্টাদের মধ্যে কেউ না কেউ আপনার বক্তব্যের একটা জবাব দিতে চেষ্টা করেন। এইটা কি মানে এইটা কিরকম? আবার পাশাপাশি আমি এইটা খেয়াল করি, অন্তর্বর্তী সরকারের কোনো কাজকে সবচেয়ে বেশি ডিফেন্ড করতে চেষ্টা করে হচ্ছে এনসিপি। এইটার মধ্যে কি কোনো মানে কোরিলেশন আপনি দেখতে পান? মানে ধরেন আমি এখন একটা কথা বললাম, ডক্টর মোহাম্মদ ইউনূস হামের টিকা না কিনা বা পরিবর্তন করে ভালো কাজ করে নাই, দেখা গেল এনসিপির অনেকে আইসা আমার উপরে ঝাঁপায় পড়ছে যে আমি কিছু জানি না, বা সালমান এফ রহমানের এখানে চাকরি করতো, এরকম কিছু একটা করে দিল। এটা কারণ এখানে খালেদ ভাই, এখানে একটা প্রশ্ন আছে। এখানে প্রশ্নটা হচ্ছে মানে আপনি যদি সেম লোক যারা জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়াইছে, সেম লোকেরা যদি
হামের প্রশ্ন নিয়ে নেমে সে মোহাম্মদ ইউনূসকে বা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে হ্যাঁ ঘায়েল করার চেষ্টা করে। ওনার যদি ভুল থাকে সেটা নিয়ে আপনি সরকার ক্ষমতায় আছে তাদেরকে তদন্ত করতে বলেন, পুরো প্রক্রিয়া অনুসরণ করতে বলেন। কিন্তু পুরো জিনিসটা যে ফ্রেমিংটা হচ্ছে মিডিয়া ফ্রেমিং আমার সময় থেকে হয়েছে, আমরাও এটা নিয়ন্ত্রণ করতে পারি না। এটা অলিগার্কদের পত্রিকা, ওরা যা ইচ্ছা তা লিখবেন। আমাদের তো, আমরা তো চাপোষা মানুষ, আজকে আছি কালকে নেই গভর্নমেন্টে। ওনারা তো সারা জীবন আছেন, সব গভর্নমেন্টের সাথে ওনারা থাকেন। ফলে এই অলিগার্কদের পত্রিকা তো আপনি বন্ধ করতে পারবেন না। ঢাকা শহরে তো মানুষ মানে কান জ্বালাপালা করছে আমার পত্রিকা বন্ধ করেন না কেন। আরে ভাই আমি তো বললাম আমি তো শেখ মুজিব না, আমি পত্রিকা বন্ধ করবো কেন? আমার কাজ পত্রিকা বন্ধ করা। আমার কাজ ছিল যে মিডিয়াতে যাতে হচ্ছে যে জুলাইটা অন্তত কিছুটা হইলেও স্পষ্ট থাকে। এবং সেম লোকটা একটু আপনি আমার বলেন, মানে সেম লোক মানে যারা আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নাই, আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নাই, তার মানে যারা আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নাই তারা কোনোদিন আর ইউনূস সরকারের বা তারেক রহমান সরকারের সমালোচনা করতে পারবে। তাই সেই নৈতিক ক্ষমতা তারা ফেরত পাবে তখনই যখনই তারা কোনো না কোনো ভাবে লজ্জা অনুতাপ করবে যে আমরা 17 বছরের একটা ফ্যাসিস্ট বাইরে। আমি জাজ জুরি সবকিছুর আপনি হইলে তো এটা একটা মুশকিল না। আমি হইলাম না, আপনিই হন। আপনি জুলাইয়ের পক্ষ যেহেতু আপনি নিজেকে বলতেছেন, তাহলে আপনিই হন না, আপনি হয়ে ওদেরকে কাজটা আমি একটা করতে কথা দেন। বলি, আমি কোনো পক্ষ হইতেছি না হইতেছি সেটা আমি বলতেছি না। আমার কথা হইলো যে আমি মনে করি আমার কোনো অপরাধ যদি আমি করি তা আমার বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা হইতে পারে, কিন্তু আমি ওই সময় এইটা করি নাই এই জন্য এখন এটা করতে পারবো না